প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক বন্ধু, আমি বাপ্পা তিওয়ারি। আজকের বেঙ্গলি টেক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না টেনে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শুরু করছি আজকের বিষয়। প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি আজকের বিষয়। আজকে আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে কবিতাটি নিয়ে আলোচনা করব বা যে কবিতাটি নিয়ে আমরা আজকের ক্লাস করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতা। চৈতালি কাব্যগ্রন্থে মোট কবিতা আছে ৭৮টি, তার মধ্যে এটি একটি কবিতা। বছরের শেষ উৎপন্ন শস্যের নামে এই কাব্যের নাম রাখা হয়েছে চৈতালি। কবিতাটি পাঠ করার পূর্বে বা আলোচনার পূর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে খুব সামান্য তথ্য জেনে নেব। ১৮৬১ খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় বা তিনি পরলোক গমন করেন ১৯৪১ খ্রিস্টাব্দে। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে যে সমস্ত সাহিত্য পত্রিকা প্রকাশিত হতো, যেমন ভারতী, বালক ইত্যাদি, সেখানে তিনি নিয়মিত লিখতেন। কথা কাহিনী, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ এ সমস্ত সহ তার বহু রচনায় তিনি শিশু এবং কিশোরদেরকে আকৃষ্ট করেছেন। তার অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতি তিনি লিখেছেন। তিনি ছবিও এঁকেছেন বহু। এশিয়ার মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এই কাব্যগ্রন্থের ইংরেজি নাম হলো সং অফারিংস। দুটি স্বাধীন রাষ্ট্র অর্থাৎ ভারত এবং বাংলাদেশ, এই দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতটি, এবং আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, এটি তারই রচনা। আমরা গর্ব অনুভব করি তিনি একজন বাঙালি এবং একজন বাঙালি সাহিত্যিক হিসেবে তার এই সৃষ্টিকর্মের জন্য। শুরু করছি আজকের ক্লাসের আলোচ্য বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা। কবিতাটি আলোচনার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব এই কবিতা সম্পর্কে। এই খেয়া কবিতাটিতে কবি যে নদীটির প্রসঙ্গ তুলে ধরেছেন সেটি প্রকৃতপক্ষে বাংলাদেশের পাতিসপাড়ে প্রবাহিত একটি নদী, যার নাম নাগর নদী। অর্থাৎ খেয়া কবিতায় কবি যে নদীর প্রসঙ্গ এনেছেন সেটি হলো নাগর নদী। খেয়া শব্দটির আক্ষরিক অর্থ হলো জলযানের দ্বারা নদী বা খাল পারাপার, আর অন্য একটি অর্থ হলো নদী পারাপারের নৌকা। এই খেয়া কবিতাটি একটি চতুর্দশপদী কবিতা, যার অপর নাম সনেট। তবে এই কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চতুর্দশপদী কবিতায় অষ্টক এবং শতক বলে দুটি পাঠ থাকে। প্রথম অংশে থাকে ৮টি লাইন, যাকে বলা হয় অষ্টক, এবং পরবর্তী অংশে থাকে ৬টি লাইন, যেটাকে বলা হয় শতক। যেমন তোমরা তোমাদের পাঠ্য কবিতা আকাশে ৭টি তারা কবিতায় এই অষ্টক এবং শতকের উপস্থিতি বা সন্ধান পাবে। এই কবিতায় এই অষ্টক এবং শতকের বিভাজন নেই। টোটাল সম্পূর্ণ ১৪টি লাইনে এই কবিতাটি পাঠের পূর্বে আমরা এই কবিতার সংক্ষিপ্ত বিষয়বস্তু জেনে নেব। বাংলাদেশের পাতিসরে ছোট্ট গ্রামে ছোট্ট একটি নদী, নাগর নদী। সেই নদীটিতে খেয়া নৌকা যাত্রীকে নিয়ে পারাপার করছে এপার থেকে ওপারে, এবং সেই নৌকায় করে গ্রামের মানুষ এক পার থেকে অন্য পারে যাওয়া আসা করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর এই যাওয়া আসা চলছে। এই খেয়া নৌকার মাধ্যমেই দুই পারের মানুষজন পরস্পরের কাছাকাছি এসেছে, পরস্পরের মধ্যে যোগাযোগ রেখেছে। পৃথিবীর বিভিন্ন স্থানে কত দ্বন্দ্ব, কত কলহ, কত হিংসা, কত মারামারি, কত ক্ষয়ক্ষতি, কত যুদ্ধ, কত ভাঙা গড়ার ইতিহাস রচিত হচ্ছে প্রতিদিন। রক্তের ধারায় উত্তেজিত হয়ে কত মানুষের, কত সাম্রাজ্যের অবসান হচ্ছে,
কত নতুন সাম্রাজ্যের পতন পত্তন হচ্ছে, সোনার মুকুট কত ফুটছে, সোনার মুকুটের কত অবসান হচ্ছে। নগর সভ্যতা গঠনের এই তীব্র আকাঙ্ক্ষা কখনো সভ্যতার ক্ষেত্রে ভালো ফল বয়ে আনছে, কখনো আবার সভ্যতাকে কলুষিত করছে, দূষিত করছে। কিন্তু এই নদীতে যে নৌকা পারাপার করছে তাতে মানুষের এই আসা যাওয়া, মানুষের এই নিত্য আসা এবং যাওয়া কিন্তু কখনোই ফুরায় না, থেমে থাকেনি। এখানকার মানুষের এই জীবন প্রবাহ তাতে কোনো প্রভাব পড়েনি সভ্যতার এই উত্থান পতনে। এখানকার সহজ সরল অনাড়ম্বর জীবনের কথাই এই কবিতায় কবি প্রকাশ করেছেন। কবিতায় আরও কবি এই খেয়া নৌকা পারাপারের মধ্য দিয়ে একটি বিশেষ বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যে সময়ের প্রবাহে মানুষের জন্ম মৃত্যু একই ধারায় একইভাবে বয়ে চলেছে। এটাই হচ্ছে খেয়া কবিতার মূল বিষয়বস্তু। এই খেয়া কবিতাটি এক প্রকার প্রতীকী কবিতা। এই কবিতায় নদী হলো সময়, নদীর বুকে ভেসে চলা নৌকা হলো প্রত্যেকটি মানুষ, আর এই নৌকার আসা এবং যাওয়া হলো মানুষের জন্ম এবং মৃত্যু। এই তিনটে বিশেষ জিনিসকে তিনি প্রতীকী অর্থে এই কবিতায় ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথের প্রত্যেকটি কবিতারই একটি বিশেষ লক্ষণ হলো তিনি খুব সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে কবিতার শুরু করেন এবং কবিতার শেষের দিকে তিনি একটি চিরন্তন বাস্তব সত্যকে তুলে ধরার চেষ্টা করেন। এই কবিতাতেও তিনি একটি নৌকা, একটি খেয়া নৌকা, একটি নদী এবং মানুষের আসা যাওয়া এই বিষয়কেই তিনি ইঙ্গিত করেছেন অন্য এক বিশেষ বিষয়ে, বিশেষ অর্থে। পৃথিবীতে মানুষের আসা যাওয়া চিরন্তন, সময়ের প্রবাহে মানুষের এই চিরন্তন আসা যাওয়াকে কবি এই কবিতায় ব্যক্ত করেছেন বা ফুটিয়ে তুলেছেন। এবার আমরা এই কবিতাটি একবার পাঠ করব। তোমরা তোমাদের বইয়ের 39 পৃষ্ঠা খোলো। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই হচ্ছে খেয়া কবিতার পাঠ। এবার আমরা ব্যাখ্যায় আসব। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। দেখো, নৌকা, যে নৌকায় মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে প্রতিনিয়ত যাতায়াত করছে, নদীর এপার থেকে ওপারে প্রতিনিয়ত যাতায়াত করছে, সেই নৌকাকেই বলা হয় খেয়া নৌকা। সব নৌকা কিন্তু খেয়া নৌকা নয়। যে নৌকা করে এক পারের মানুষ অন্য পারে বা অন্য পারের মানুষ আর এক পারে প্রত্যেক দিন প্রতিনিয়ত যাতায়াত করছে, সেই নৌকাকে বলা হয় খেয়া নৌকা। এই খেয়া নৌকা নদীর স্রোতে পারাপার করছে। এখানে নদীর স্রোত হলো সময়, সময়ের প্রেক্ষাপটে এই সময়ের স্রোতে প্রত্যেকটা মানুষের জন্ম এবং মৃত্যুকেই বোঝানো হয়েছে এই আসা যাওয়ার মাধ্যমে। তো এই জন্ম মৃত্যুর কথাকেই কবি এই কবিতায় খেয়া নৌকা এবং নদী পারাপারের মধ্য দিয়ে বুঝিয়েছেন। যাই হোক, আমরা বাহ্যিক অর্থ দিয়েই বলছি, খেয়া নৌকা পারাপার করছে নদীর স্রোতে এবং কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। তার ফলে কেউ ঘরে যাচ্ছে, আবার কেউ ঘর থেকে বাইরে আসছে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা। নদীর দুই তীরে দুটো গ্রাম পরস্পরের আসা যাওয়ার মাধ্যমে তাদের একটা চেনা পরিচয় সম্পর্ক তৈরি হচ্ছে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের এই আনাগোনা অর্থাৎ আসা যাওয়া চলছেই। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে কত দ্বন্দ্ব, পৃথিবীর মানুষের মধ্যে এক দেশের সঙ্গে আর এক দেশের, এক শ্রেণীর মানুষের সঙ্গে আর এক শ্রেণীর মানুষের দ্বন্দ্ব অর্থাৎ বিরোধ, সংঘর্ষ
কত সর্বনাশ, কত উত্থান পতন, এর ফলে নূতন নূতন কত ইতিহাস গড়ে উঠছে। এক সাম্রাজ্যের পতন হচ্ছে তো আর এক সাম্রাজ্যের সৃষ্টি হচ্ছে। এখানে দ্বন্দ্ব এবং সর্বনাশ বলতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের বিরোধ, সংঘর্ষ, যুদ্ধ, এই সব কিছুকেই বোঝানো হয়েছে। যেমন আমরা যদি ইতিহাসের প্রেক্ষাপটে যাই, ইতিহাসে ফিরে যাই, তাহলে দেখব যে কখনো কুষাণ বংশ, কখনো মোগল বংশ, কখনো পাল বংশ, সেন বংশ, এই রকম ভাবে বিভিন্ন রাজবংশের সৃষ্টি হয়েছে। এক রাজবংশের সৃষ্টি হয়েছে অন্য রাজবংশের পতনের মাধ্যমে। এক রাজা অন্য রাজাকে পরাস্ত করছে, এক রাজবংশের উত্থান হচ্ছে, আর এক রাজবংশের পতন হচ্ছে। এটাকেই কবি বলেছেন পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। প্রতিনিয়তই ইতিহাস গড়ে উঠছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহ বলতে কবি এখানে বুঝিয়েছেন প্রত্যেকটি মানুষের শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, যার ফলে প্রত্যেকটি মানুষ আমরা জীবিত আছি। এই জীবিত থাকাকালীন কোনো মানুষের সঙ্গে আমাদের বিরোধ তৈরি হচ্ছে, কখনো বা মানুষের সঙ্গে আমাদের মধুর সম্পর্ক তৈরি হচ্ছে। এই বিরোধিতা, এই সম্পর্ক, এগুলো আমাদের শরীরে রক্ত প্রবাহিত হওয়া কালীনই এই সমস্ত বিভিন্ন ভাবনা, বিভিন্ন অনুভূতি, বিভিন্ন কল্পনা, বিভিন্ন আবেগ, এগুলো সৃষ্টি হচ্ছে। তার ফলেই মানুষের সঙ্গে মানুষের বিরোধিতা সৃষ্টি হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের মধুর সম্পর্কেরও সৃষ্টি হচ্ছে। কবি এই আমাদের শরীরে, আমাদের মনের মধ্যে যে ভাবনা, যে অনুভূতিগুলো, সেটাকেই কবি বলেছেন এগুলো মুহূর্তের জন্য সৃষ্টি হয়, আবার মুহূর্তের জন্য মিলিয়ে যায়। ফেনায় যেমন বুদবুদ সৃষ্টি হয় মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য, তা আবার ক্ষণিকের জন্য স্থায়ী হয়ে মিলিয়ে যায়, তেমনি আমাদের মধ্যে বিভিন্ন ভাবনা, আবেগ, এগুলো সৃষ্টি হচ্ছে এবং তা মিলিয়েও যাচ্ছে। এটাকেই কবি বলেছেন রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে। এরপর কবি বলেছেন সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট বলতে বোঝানো হয়েছে বিভিন্ন রাজশক্তির উত্থান এবং পতনকে। সোনার মুকুট বলতে এখানে রাজশক্তির উত্থানকে বোঝানো হয়েছে, আর টুটে বলতে বোঝানো হয়েছে পতনকে। টুটে মানে ভেঙে যাওয়া, পতন হওয়া। মানুষের সঙ্গে মানুষের এই বিরোধিতার ফলে এক রাজবংশের সঙ্গে আর এক রাজবংশের, এক সম্রাটের সঙ্গে আর এক সম্রাটের দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে। তার ফলে এক সম্রাটের উত্থান হচ্ছে, আর এক সম্রাটের পতন হচ্ছে। এক রাজবংশের উত্থান হচ্ছে তো আর এক রাজবংশের পতন হচ্ছে। ফুটে মানে প্রস্ফুটিত হওয়া, তৈরি হওয়া, আর টুটে মানে ভেঙে যাওয়া। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। সভ্যতার নতুন নতুন কত চাহিদা। তৃষ্ণা এবং ক্ষুধা বলতে এখানে মানুষের চাহিদাকে বোঝানো হয়েছে। মানুষ আগে বন্য পরিবেশে থাকতো, তারপরে মানুষ সভ্য হলো। সেই সভ্য মানুষ নিজের প্রয়োজনে বাড়িঘর তৈরি করতে শিখলো। মানুষ বর্তমানে প্রকৃতিকেও নিজের বশে আনার চেষ্টা করছে, নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এর জন্য আমরা ঘরে এসি বসাচ্ছি, আমরা অনেক দিনের খাবারকে টাটকা রাখার জন্য ফ্রিজে ব্যবহার করছি। এগুলো আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করলেও, এর ফলে আমরা সুবিধা পেলেও প্রকৃতির ক্ষতি হচ্ছে, প্রকৃতি পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন নদীর ওপরে বাঁধ তৈরি করে মানুষ চলাচলের কত সুবিধা হয়েছে, কিন্তু নদীর বুকের ওপরে যেন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। নদীর গতি রুদ্ধ হচ্ছে, নদীতে পলি জমছে, নদীর দুপারে বন্যা হচ্ছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে নদী শুকিয়ে একদম শুকনো ভূমিতে পরিণত হচ্ছে। তাহলে এই যে সভ্যতার নব নব কত তৃষ্ণা এবং ক্ষুধা, এই তৃষ্ণা এবং ক্ষুধা হলো সভ্যতার, সভ্য মানুষের নানান রকমের চাহিদা, এবং তার ফলে উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল শব্দের অর্থ হলো বিষ, আর সুধা শব্দের অর্থ হলো অমৃত। এখানে হলাহল মানে বিষ, অর্থাৎ আমরা সভ্য মানুষ আমাদের চাহিদা মেটানোর জন্য যা করছি তার ফলে পরিবেশ কোনো কোনো ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই দূষিত হচ্ছে, কলুষিত হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। আবার এক পক্ষে আমরা লাভবানও হচ্ছি, সুবিধাও পাচ্ছি। এই সুবিধাটাই হচ্ছে সুধা, আর প্রকৃতি পরিবেশের যে ক্ষতি হচ্ছে তাই হলো হলাহল বা বিষ। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। শুধু হেথা অর্থাৎ এখানে, দুই তীরে,
কেই বা তার নাম জানে, এই দুই গ্রামের নাম কেই বা জানে। দোহা অর্থাৎ দুইজন, দোহা পানে মানে দুজনের দিকে। তাকিয়ে আছে দুটো গ্রাম, চেয়ে আছে শব্দের অর্থ তাকিয়ে আছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, নদীর স্রোতে এই খেয়া নৌকার পারাপার চিরদিন চলে আসছে। এর ফলে কেউ ঘরে যাচ্ছে, আবার কেউ ঘর থেকে ফেরত আসছে। এই একদম শেষ স্তবকে এসে কবি এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে এই পৃথিবীর যে সময়কাল বা সময়ের এই যে স্রোত, প্রবাহমানতা, এই স্রোতে মানুষের আসা যাওয়া, অর্থাৎ মানুষের জন্ম মৃত্যু চিরন্তন। পৃথিবীর বিভিন্ন স্থানে কত রকমের, কত ইতিহাস রচিত হচ্ছে, কত পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের এই আসা যাওয়ার কখনোই শেষ নেই। মানুষের জন্ম মৃত্যুর কখনোই শেষ নেই। গ্রাম্য পরিবেশ তার গ্রাম্য সরলতা নিয়ে একই রকমভাবে সেই সুদূর অতীত থেকে আজ পর্যন্ত একই রকমভাবে প্রবহমান। চিরন্তন গ্রাম্য প্রকৃতির এই একই রকমের চিরন্তনতা নিয়ে এই কবিতাটি শেষ হয়েছে। এবং কবিতায় আরও দেখানো হয়েছে যে যান্ত্রিক শহুরে সভ্যতার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব গ্রাম্য প্রকৃতির, গ্রাম্য পরিবেশে, গ্রাম্য মানুষের সহজ সরলতায় কখনো কোনো প্রভাব ফেলতে পারেনি, তাকে দূর করতে পারেনি, আর তা পারবেও না। উন্নত নাগরিক সভ্যতার সাথে গ্রামীণ সহজ সরল এই অনাড়ম্বর যে সভ্যতা, তার যে পারস্পরিক একটা বৈষম্য, তাও এই কবিতায় কবি স্পষ্টভাবেই ফুটিয়ে তুলেছেন। এভাবেই খেয়া কবিতাটি শেষ হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী তোমাদের ক্লাস সম্পর্কিত অন্যান্য ভিডিওর জন্য। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।